নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পরণদীপ। আমরা ইন্ডিয়ান পলিটি আলোচনা করছিলাম লুসেন্ট জিকে থেকে। আর আজ আমরা লেজিসলেটিভ কাউন্সিল নিয়ে ডিটেলসে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা রাজ্য বিধানসভা নিয়ে আলোচনা করেছি এবং আমাদের যে প্রত্যেকটা স্টেটে একটি রাজ্য আইনসভা থাকে সেটা নিয়ে আলোচনা করেছি। আমাদের বর্তমানে কিছু কিছু স্টেট, যেমন দেখুন উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানা, মাত্র এই 6টি স্টেটে লেজিসলেটিভ কাউন্সিলের অস্তিত্ব রয়েছে। কিন্তু তাই বলে এই নয় যে লেজিসলেটিভ কাউন্সিল ইম্পর্টেন্ট নয়। যেহেতু এই 6টি রাজ্যে এখনও পর্যন্ত লেজিসলেটিভ কাউন্সিল আছে, সেহেতু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ না করে। এবং ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন। আর দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের লেজিসলেটিভ কাউন্সিল সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ডেটা জেনে নেব। তো আমরা যে লেজিসলেটিভ কাউন্সিল পড়ব আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি এর আগে অলরেডি পড়ে ফেলেছি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি পড়ার সময় আমরা দেখেছিলাম যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে মেম্বারগুলো সিলেক্ট হন তারা কিন্তু প্রত্যক্ষভাবে নির্বাচিত হন, কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে দেখব যে এই যে মেম্বারগুলো নিযুক্ত হচ্ছেন তারা কিন্তু পরোক্ষভাবে নির্বাচিত হচ্ছেন। আর এই যে লেজিসলেটিভ কাউন্সিল, এটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 171 বা আর্টিকেল 171-এ ডিটেলস আলোচনা করা রয়েছে। আর এখানেই বলা রয়েছে যে একটি লেজিসলেটিভ কাউন্সিল বা রাজ্য বিধান পরিষদের সর্বাধিক সদস্য সংখ্যা, বিধানসভায় যতজন সদস্য সংখ্যা তার 1/3 হতে পারে, মানে এটা ম্যাক্সিমাম। আর মিনিমাম হতে পারে 40 জন। মিনিমাম হতে পারে কত? 40 জন, এবং ম্যাক্সিমাম হতে পারে 1/3 অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এবার একটু ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 294, আমাদের স্ট্রেংথ কত? আমাদের রাজ্য বিধানসভা স্ট্রেংথ 294। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যদি লেজিসলেটিভ কাউন্সিল গঠিত হয় তখন সেখানে ম্যাক্সিমাম কতজন থাকতে পারে? তাহলে 294 গুণ 1/3 মানে 294/3, তাহলে কত হচ্ছে? ওটা 98 জন ম্যাক্সিমাম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের লেজিসলেটিভ কাউন্সিল যদি গঠিত হয় সেখানে থাকতে পারে, আর মিনিমাম 40 জন থাকতে পারে। এবার বলে দিই, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এর আগে লেজিসলেটিভ কাউন্সিল ছিল, কিন্তু 1968 সালে সেই লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু তাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। তো এবার একটু ইলেকশন প্রসেসটা সম্পর্কে বলে দিই। লেজিসলেটিভ কাউন্সিল এখানে যে 98 জন ম্যাক্সিমাম এবং ন্যূনতম 40 জন, এদেরকে নির্বাচিত কীভাবে করা হবে? এদের নির্বাচিত পদ্ধতিটা কিছুটা এইরকম: 1/3 প্লাস 1/12 প্লাস 1/12 প্লাস 1/3 প্লাস 1/6। এবার প্রত্যেকটা টার্ম আমি এক্সপ্লেন করব। প্রথম 1/3 সদস্য কাদের দ্বারা নির্বাচিত করা হয়? বিশেষত স্থানীয় যে সংস্থাগুলো আছে, যেমন দেখুন পুরসভা, জেলা বোর্ড ইত্যাদি সদস্যদের দ্বারাই কিন্তু নির্বাচিত হয় 1/3 অফ লেজিসলেটিভ কাউন্সিল। নেক্সট রয়েছে দেখুন 1/12। 1/12 বা 1/12 এই 1/12 কাদের দ্বারা নিযুক্ত হয়? এই 1/12 নিযুক্ত হয় যারা 3 বছর আগে বিএসসি বা বিএ কমপ্লিট করেছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং তারা ওই রাজ্যে থাকেন তাদের দ্বারা। অর্থাৎ ধরুন আমি 3 বছর পূর্বে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তাহলে আমি এই লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নিযুক্ত করার কাজে একটি ভোট দিতে পারবো। নেক্সট 1/12 কাদের দ্বারা? নেক্সট 1/12 হচ্ছে যারা রাজ্যের মধ্যে অন্তত 3 বছর ধরে শিক্ষকতা করছেন, অর্থাৎ শিক্ষকতার চাকরি পেয়েছেন, মিনিমাম 3 বছর হয়েছে, এবং তাদের দ্বারাই কিন্তু এই 1/12 নিযুক্ত হয়। এবং মনে রাখবেন, এখানে অন্তত মাধ্যমিক বিদ্যালয় বা কলেজ বা মহাবিদ্যালয়ের সাথে যুক্ত থাকতে হবে সেই শিক্ষককে। প্রাইমারি স্কুলের টিচাররা কিন্তু এই সুবিধাটা পান না, মনে রাখবেন। নেক্সট রয়েছে 1/3। এই 1/3 এর অর্থ কী? এই 1/3 কাদের দ্বারা নির্বাচিত হবেন? এই 1/3 নির্বাচিত হবেন বিধানসভার সদস্যরা, অর্থাৎ এই 1/3 বিধানসভার সদস্যরাই নির্বাচিত করেন। আমরা লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি পড়ছি, তো লেজিসলেটিভ কাউন্সিলের এই 1/3 লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বারদের দ্বারাই কিন্তু নির্বাচিত করা হয়। আর বাকি যে 1/6 মেম্বার থাকে তাদের নির্বাচিত করেন বা মনোনীত করেন রাজ্যপাল। তাদের কোথা থেকে নেওয়া হয়? সাহিত্য, বিজ্ঞান, আর্টস, সমবায় আন্দোলন বা সমাজসেবা, এখান থেকেই কিন্তু তাদেরকে নেওয়া হয়।
তো এই হলো লেজিসলেটিভ কাউন্সিলের নির্বাচন প্রসেস। এরপরে আমরা দেখব দুটি কক্ষের কার্যকাল। দুটি কক্ষের কার্যকাল কেন? আমরা এর আগে যখন লেজিসলেটিভ অ্যাসেম্বলি পড়েছিলাম তখন কিন্তু আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির টেনিওর দেখিনি। তো এবার আমি বলে দিচ্ছি লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং লেজিসলেটিভ কাউন্সিল টেনিওর কত। যখন আপনারা লেজিসলেটিভ অ্যাসেম্বলি সম্পর্কে আলোচনা করবেন তখন লেজিসলেটিভ অ্যাসেম্বলি টেনিওর হবে 5 বছর, অর্থাৎ লোকসভার মতোই লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা রাজ্য বিধানসভার টেনিওর বা কার্যকাল থাকে 5 বছর। আর রাজ্য বিধান পরিষদের ক্ষেত্রে লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে এটা রাজ্যসভার মতোই কিন্তু 6 বছর হয়ে যায়, অর্থাৎ প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য তারা পদত্যাগ করেন বা অবসর গ্রহণ করেন। তাহলে 1/3, এটাকে যদি উল্টে দিন 2 × 3/1, এটা কত হচ্ছে 6, তাহলে 6 বছর তাদের টেনিওর। এবার আমরা একটু কোয়ালিফিকেশনটা দেখে নেব লেজিসলেটিভ কাউন্সিলের। তো আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 173-তে লেজিসলেটিভ কাউন্সিল বা রাজ্য বিধান পরিষদের নিযুক্ত হওয়ার জন্য যোগ্যতা বা কোয়ালিফিকেশন সম্পর্কে বলা রয়েছে। তো এখানে বলা রয়েছে যে ভারতের নাগরিক হতে হবে 1 নম্বর, অনেকটা এটা রাজ্য সভার মতো এই যে লেজিসলেটিভ কাউন্সিলের কোয়ালিফিকেশান। তো ফার্স্ট অফ অল আপনাকে ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর, তৃতীয় তপশিলে বর্ণিত যে ভাষাগুলো আছে সেই ভাষায় শপথ গ্রহণ করতে পারতে হবে। এক্ষেত্রে কিন্তু মনে রাখবেন নির্বাচন কমিশন যে ব্যক্তিকে নিযুক্ত করে দেবেন সেই ব্যক্তির দ্বারাই কিন্তু এই শপথ গ্রহণ পরিচালিত হবে। আর এখানে এজটা যদি আপনারা দেখতে চান তাহলে রাজ্য বিধানসভার ক্ষেত্রে বা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে মিনিমাম এজ কিন্তু 25 ইয়ার লোকসভার এজের মতো, কিন্তু রাজ্যসভার মতো এই লেজিসলেটিভ কাউন্সিলের এজ কিন্তু 30 ইয়ার। রাজ্যসভাকে যেহেতু প্রাপ্তবয়স্কদের সভা বলা হয় তেমনই কিন্তু রাজ্য বিধান পরিষদও একটি প্রাপ্তবয়স্কদের সভা। তার কারণ হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলির মিনিমাম এজ 25 বছর এবং লেজিসলেটিভ কাউন্সিলের মিনিমাম এজ 30 বছর। আর 1951 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন আছে সেই জনপ্রতিনিধিত্ব আইনে কিছু প্রভিশন আছে। তো আপনাকে অবশ্যই সেই জনপ্রতিনিধিত্ব আইনের প্রভিশনগুলোকে ভেরিফাই করাতে হবে, তবেই কিন্তু আপনি এই লেজিসলেটিভ কাউন্সিলে একজন মেম্বার হতে পারেন। এরপর আমরা অথটা দেখে নেব। অথ শুধুমাত্র আমরা লেজিসলেটিভ কাউন্সিল বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি দেখব না, দুটো ক্ষেত্রে একত্রে দেখে নেব। তো অথ কাদের দ্বারা করা হয়, অর্থাৎ শপথ গ্রহণ কার দ্বারা হয়? রাজ্যপাল বা তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তির দ্বারাই কিন্তু এই শপথ গ্রহণ পরিচালিত হয়। মনে রাখবেন পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসে। নেক্সট আমরা দেখব, তার আগে আরেকটি পয়েন্ট দেখে নেব আমরা, এই যে লেজিসলেটিভ কাউন্সিল এদের যে মেম্বার আছে তাদের আসন কখন খালি হয়। দেখুন কয়েকটি জায়গা রয়েছে যেখানে লেজিসলেটিভ কাউন্সিল তাদের মেম্বাররা তাদের আসন খালি করতে হয়। তারা যদি দ্বৈত সদস্যপদ গ্রহণ করে, তারা যদি ডিসকোয়ালিফাই হয়, তারা পদত্যাগের মাধ্যমে আসন খালি করতে পারে, তারা যদি বিনা অনুমতিতে 60 দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকে এই যে কক্ষে, যদি তারা কক্ষের দ্বারা বরখাস্ত হয়, যদি কেউ রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে যান, আবার যদি তিনি রাজ্যপাল পদে নিযুক্ত হয়ে যান, তবেও কিন্তু এই লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার তারা থাকবেন না। এটা যেহেতু ছোট্ট পয়েন্ট ছিল সেহেতু আমি মুখেই বলে দিলাম, আর কোনো রকম পয়েন্ট করিনি। আরেকবার রিপিট করছি, তারা যদি দ্বৈত সদস্যপদ অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলির দুটো সদস্যপদ একত্রে পান তাহলে কিন্তু দুটো ক্ষেত্রে তারা একত্রে থাকতে পারবেন না, তারা যে কোনো একটি জায়গায় থাকতে পারবেন। তারা যদি ডিসকোয়ালিফাই হয়ে যান, তারা যদি পদত্যাগ করেন, তারা যদি বিনা অনুমতিতে 60 দিন বা তার বেশি সময়ের জন্য অনুপস্থিত থাকেন তাদের কক্ষে, তারা যদি কক্ষের দ্বারা বরখাস্ত হন, তারা যদি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে যান, আবার যদি তিনি রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন, তখনই কিন্তু তার আসনটা খালি হয়ে যাবে। এখানে এবার আমরা দেখে দেবো চেয়ারম্যান অফ লেজিসলেটিভ কাউন্সিল। তো রাজ্য আইনসভা উভয় কক্ষে, শুধুমাত্র লেজিসলেটিভ কাউন্সিল নয়, লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে রাজ্য আইনসভায় কিন্তু উভয় কক্ষেরই একটি নিজস্ব অধ্যক্ষ রয়েছেন। অধ্যক্ষ মানে কি? স্পিকার রয়েছেন। তো বিধানসভার ক্ষেত্রে একজন অধ্যক্ষ এবং একজন উপ অধ্যক্ষ রয়েছেন। লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে একটি অধ্যক্ষ এবং একটি উপ অধ্যক্ষ রয়েছে, এটা আর্টিকেল 178-এ বর্ণিত রয়েছে। এবং বিধান পরিষদের ক্ষেত্রে লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে একজন চেয়ারম্যান এবং একজন ডেপুটি চেয়ারম্যান রয়েছেন, যেটা আর্টিকেল 179-এ বর্ণিত রয়েছে। তো বিধানসভার অধ্যক্ষ বলতে গেলে তার যে টেনিওর সেটা 5 বছর থাকে, কিন্তু এই যে বিধানসভার অধ্যক্ষ লোকসভার মতোই কিন্তু বিধানসভার অধ্যক্ষকে নির্বাচিত করা হয়, অর্থাৎ বিধানসভার মধ্য থেকে প্রত্যেকে ভোট দেন,
এবং যে দলের মেজরিটি আছে তাদের মধ্যে থেকে কিন্তু একজনকে স্পিকার হিসেবে দাঁড় করান এবং তিনি হন স্পিকার এবং তিনি তার পদ খালি করতে পারেন যদি তিনি বিধানসভার সদস্যপদ ত্যাগ করেন, যদি তিনি উপ অধ্যক্ষ অর্থাৎ ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন, আবার যদি তিনি বিধানসভার অধিকাংশ সদস্য তার পদচ্যুতির জন্য তার প্রস্তাবের 14 দিন আগে একটি নোটিশ জারি করায়, তাহলে কিন্তু বিধানসভার অধ্যক্ষকে তার নিজের পদ ছেড়ে দিতে হবে। আর বিধান পরিষদের যে চেয়ারম্যান, এই বিধান পরিষদের চেয়ারম্যানের ক্ষেত্রে তিনি তার পদ ত্যাগ করতে পারেন কী কী ক্ষেত্রে? তিনি যদি সভার সদস্যপদ ত্যাগ করেন, তিনি যদি ডেপুটি চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন, যদি পরিষদের অধিকাংশ সদস্য তার পদচ্যুতির জন্য একটি প্রস্তাব পাশ করেন, এবং মনে রাখবেন ওই প্রস্তাব উত্থাপনের 14 দিন আগে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। এটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। আর একটা এখানে অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন লটা আমি বলে দিই। অধ্যক্ষের যে দায়িত্ব, সে আপনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলুন, কাউন্সিল বলুন, অধ্যক্ষের একটা নির্দিষ্ট দায়িত্ব থাকে। তো কী কী দায়িত্ব, সেই দায়িত্বটা আমি একটু বলে দিচ্ছি মুখে, খুব একটা কঠিন না, আপনারা যে কোনো বইতে পেয়ে যাবেন। দেখুন, তিনি যেহেতু সভার হেড, তিনি তাই সভাটাকে কন্ট্রোল করেন, সভার যে আইন শৃঙ্খলা এবং সৌজন্যতা সেটাও কিন্তু বজায় রাখার চেষ্টা করেন। তিনি তার কোরাম পূর্ণ না হলে তিনি সবার কাজ স্থগিত রাখেন। কোরাম কি এসএসসির পরীক্ষায়, রেলওয়ের পরীক্ষায়, ডিআরডিওর পরীক্ষায় কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়। কেন? কারণ কোরামটা খুবই গুরুত্বপূর্ণ। কোরাম হচ্ছে, ধরুন একটি মেম্বারে 50 জন মেম্বার রয়েছে, টোটাল একটি কক্ষে 50 জন মেম্বার রয়েছে। তো একটি নির্দিষ্ট জন মেম্বার সেই কক্ষে যেদিন উপস্থিত হতে পারবেন না, সেদিন তো অবশ্যই সেই কক্ষের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে না। তো সেই নাম্বারটা কত? তো যতজন মেম্বার, তার 1/10 মেম্বারকে কিন্তু অবশ্যই সেই কক্ষে উপস্থিত থাকতে হবে, তবেই কিন্তু সেই কক্ষের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে। আর এই নাম্বারটাকেই, এই 1/10 নাম্বারটাকেই বলা হয় কিন্তু কোরাম। আর কোরাম পূর্ণ না হলে কিন্তু এই স্পিকারই সবার কাজ স্থগিত রাখেন। আবার তিনি প্রাথমিকভাবে ভোট না দিলেও ডেডলক কন্ডিশনে নির্ণায়ক ভোট দিতে পারেন। এর আগে আমি ডেডলক কন্ডিশন ডিটেলস আলোচনা করেছি, ওখান থেকে দেখে নেবেন। প্রেসিডেন্টে আলোচনা করার সময় ওখানেই কিন্তু, এবং লোকসভা স্পিকার আলোচনা করার সময় ওখানেই আমরা ডেডলক পরিস্থিতি আলোচনা করেছি। এছাড়াও লোকসভার মতো কোনো বিল অর্থ বিল কিনা সেটাও কিন্তু এই যে স্পিকার তিনি স্থির করেন। আবার তিনি সভার সমস্ত গোপন অধিবেশনের অনুমতি দেন। এগুলো আমি পয়েন্ট করিনি, তার কারণ হচ্ছে আমি এগুলো লোকসভার ক্ষেত্রে ডিরেক্টলি আলোচনা করেছি, এগুলো একই পয়েন্ট। আর তাছাড়া 10ম তপশিল, আমাদের কনস্টিটিউশনের যে 10ম তপশিল 10th শিডিউল আছে, 10th শিডিউল, এটা আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়। এটা 1985 সালে রাজীব গান্ধীর সময়ে অ্যাড করা হয়েছে। আর এই তপশিল বা এই 10ম তপশিলের মাধ্যমে বলা হয়েছে অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে। অ্যান্টি ডিফেকশন ল কি? ধরুন একটি রাজ্যে দুটো প্রধান দল রয়েছে, একটা ধরুন বিজেপি আর একটি কংগ্রেস। বিজেপি একটি কংগ্রেস, তো বিজেপির একজন মেম্বার কংগ্রেসে গিয়ে যোগ দিল, তাহলে কি হবে? এই যে অধ্যক্ষ থাকবেন, সেই অধ্যক্ষ ওই মেম্বারকে অবশ্যই পদচ্যুতি করতে বাধ্য করবেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিজেপির মেম্বার যদি কংগ্রেসে যোগ দিতে চায়, তাহলে বিজেপির যতজন ভোট দিয়েছে, মানে যতজন মেম্বার ভোট পেয়েছে, সেই মেম্বারের 2/3 ভাগ বা স্পেশাল মেজরিটি নিয়ে কংগ্রেসে যোগ দিতে হবে, তবেই কিন্তু তারা যোগ দিতে পারবে, তাছাড়া কিন্তু তারা যোগ দিতে পারবে না। এটাই আমাদের অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে বলা রয়েছে আমাদের কনস্টিটিউশনের 10ম তপশিলে। এছাড়াও কিন্তু এই যে স্পিকার বা অধ্যক্ষ, তিনি বিজনেস অ্যাডভাইজারি কমিটি, রুলস কমিটি, জেনারেল পারপাস কমিটি, এই সব ক্ষেত্রে কিন্তু চেয়ারম্যান হন। তো এইগুলোই কিন্তু স্পিকারের পাওয়ার। আর এটা আমরা আলোচনা করেছি লোকসভাতে, সেহেতু আমরা ডিটেলসে পয়েন্ট আকারে আলোচনা করলাম না, জাস্ট আপনাদের বলে দিলাম। তো এই ছিল ছোট্ট ভিডিও। নেক্সট লেকচারের মাধ্যমে আমরা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আলোচনা করব, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে জানবো, এবং স্টেট এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পার্থক্য জানবো, ইউনিয়ন টেরিটরি এবং স্টেটের মধ্যে পার্থক্য জানবো। তো এই ছিল ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।